जटिने दण्डीन नित्यं शरीर कमंडलु निषंगाय तस्मै ब्रह्मात्मने नमः किरणचन्द्राय कैशोरानन्दस्वामिने सद्गुरुरवताराय दरवेश दरबार द्वितीय खंड। दरवेशजीर प्रति तार एकदल शिष्येर मने जे सन्देहेर झड़ उठेछिल ता यदि कजनेर मनेर मध्येई सीमाबद्ध थाकतो ताहले से सम्बन्धे विस्तृत आलोचना स्थगित राखाई हयतो उचित हतो। किन्तु ए प्रसंगेर आबझा आलोचना दरवेशजीर अन्य अनेक सरल विश्वासी शिष्य शिष्याके अनेक समय व्यतिव्यस्त करे तुलेছে। समस्त ব্যাপারটা খোলাখুলিভাবে आलाप करले सकलेरই सुविधा হয়। एर मধ্যে যে गोपन करार किछु नेই बरং आस्वादनेर बस्तु आछे ता जानते पारले काना घुषार आर कोनो अवकाश थाके ना। ताछाड़ा এই ঘটনাটি উপলক্ষ করে দরবেশজি সম্বন্ধে দেবী সরোজবালার যে বাণী প্রকাশিত হয়েছিল তা দরবেশজির অনুরাগীদের কাছে হৃদয়গ্রাহী হবে নিঃসন্দেহ। ব্যাপারটার সূত্রপাত ঘটে সম্ভবত 1342 সালে, যে বছরে দরবেশজি গোসাইজির জন্মতিথির উৎসব কলকাতায় অনুষ্ঠান করেছিলেন। সে বছর তিনি দীর্ঘদিন একটানা মঠের বাইরে ছিলেন। তাঁর অনুপস্থিতিতে কাশীর আশ্রমবাসিনী শিষ্যা বিধু দেবী দরবেশজিকে উদ্দেশ্য করে লেখা তাঁর অন্য কোনো শিষ্যার কয়েকটি চিঠি হাতে পান। বিধু দেবীর সংস্কার মতো কোনো শিষ্যা গুরুদেবকে ওরকম ভাষায় চিঠি লিখলে তা দূষণীয়। এ নিয়ে তিনি দরবেশজির অন্য কজন শিষ্যের কাছে তাঁর মনের ভাব ব্যক্ত করেন, কিন্তু তখন ব্যাপারটা খুব বেশি দূর গড়ায়নি। তবে ওই চিঠি কটি কেউ যত্ন করে রেখে দিয়েছিলেন। দরবেশজিকে ওগুলো ফিরিয়ে দেয়া বা তাঁর সঙ্গে আলাপ করে সন্দেহের নিরসনের চেষ্টা করা এটা তখন করা হয়নি। বিধু দেবী অবশ্য ব্যক্তিগতভাবে এই আচরণের ফল হাতে হাতেই পেয়েছিলেন। কলকাতায় উৎসবের শেষে 1342 সালের আশ্বিনের প্রথম দিকে কাশীতে ফিরে গিয়েই দরবেশজি দেখেন বিধুর দুটি চোখই অন্ধ হয়ে গেছে। বাইরের উপলক্ষ বেরি রোগ। এই বিধুকে নিয়েই দরবেশজি কাশীতে ফিরে যাবার কদিন পরে আবার কলকাতায় এলেন। কি করে বিধুর চোখ আশ্চর্য ঘটনায় ভালো হয়ে গিয়েছিল তা শ্রী শ্রী দরবেশজি প্রসঙ্গ বইয়ে সদানন্দ মিত্র বর্ণনা করেছেন। যাই হোক, বিধুকে সঙ্গে নিয়ে দরবেশজি প্রভাত ভৌমিকের আমর স্ট্রিটের বাসায় উঠলেন এবং চিকিৎসার ব্যবস্থা করে কাশী ফিরে গেলেন।
দরবেশজির কাশি রওনা হওয়ার প্রাককালে বিধু দেবী যখন কান্নায় ভেঙে পড়লেন, তখন দরবেশজি যা বলেছিলেন প্রভাত ভৌমিক তা এভাবে লিখেছেন। ঠাকুর বিধুকে অতি দুঃখের সঙ্গে ভর্ৎসনা করিয়া বলিলেন, বিধু, এই চোখ দিয়া তুমি তোমার গুরুর কত না দোষ দর্শন করিয়াছ। তুমি যাহা দেখিয়াছ এবং যাহা বুঝিয়াছ সবই মিথ্যা। গুরু সম্বন্ধে কিছু বুঝিতে হইলে তাহাকেই জিজ্ঞাসা করিতে হয়। যাক, চিন্তা করিও না, এখন হইতে মানুষ হও। অন্ততপক্ষে তোমার একটি চোখে যাহাতে দেখিতে পাও তাহার ব্যবস্থা হইবে। বিধুদেবীর আবিষ্কৃত চিঠির খবর দরবেশজির কোনো শিষ্য মারফত কলকাতায় এসে পৌঁছেছিল, তবে মাত্র কজনই সে সংবাদ নিয়ে মাথা ঘামিয়েছিলেন। তবে দরবেশজির চরিত্র সম্বন্ধে যে একটু আধটু কানাঘুষা হয়েছিল, তাতে তাঁর যে কজন শিষ্য আহত ও অসহায় বোধ করেছিলেন, সদানন্দ মিত্র তাঁদের অন্যতম। গুরুদেবের চরিত্র কলুষিত অন্য গুরুভাইয়ের মুখে এরূপ ইঙ্গিত পেয়ে সদানন্দ উদ্ভ্রান্ত হয়ে গেলেন। তাঁর মনে হলো আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই। এরই মধ্যে হঠাৎ বিধুকে নিয়ে অপ্রত্যাশিতভাবে দরবেশজি আবার কলকাতা ফিরে এলেন। খবর পেয়ে আত্মবিসর্জনে প্রস্তুত সদানন্দ দেখা করতে গেলেন দরবেশজির সঙ্গে। কিছু জিজ্ঞাসা না করতেই দরবেশজি সদানন্দকে বললেন, গুরুদেবকে যেমন লোকে স্বামী, পিতা, বন্ধু এই সমস্ত ভাবে দেখে, তেমনি এমনও হয় যে কেউ তাকে উপপতি হিসাবে দেখে। দরবেশজি লাং শব্দটি ব্যবহার করেছিলেন। যে গুরুকে উপপতি রূপে ভাবে, সে যখন চিঠি লেখে তখন সেই ভাবের উপযোগী ভাষাই ব্যবহার করবে, এতে অস্বাভাবিক কিছু নেই। দরবেশজির কথা শুনেই হোক অথবা তাঁর কৃপাতেই হোক, সদানন্দের মনের গ্লানি কেটে গেলেও আরও অনেকের যে কাটেনি সে খবর একটু পরেই জানা যাবে। না কাটার কারণও স্পষ্ট। গুরুতে সন্দেহ হলে গুরুর কাছেই তার মীমাংসা না খুঁজে যাঁরা সন্দেহের বিষ সঞ্চয় করে রেখে দেন, সে বিষয়ে তাঁরা নিজেরা যেমন জর্জরিত হন, অন্য অনেককেও বিষাক্ত করে তোলেন। দরবেশজি সদানন্দকে যে কথা বলেছিলেন তা একটু বিচার করে দেখার প্রয়োজন আছে। শ্রী শ্রী চৈতন্য চৈতামৃতকার রায় রামানন্দ সংবাদের সাধ্য সাধন তত্ত্বের প্রসঙ্গে ইষ্টের সঙ্গে সাধকের কত ভাব, কত নিগূঢ় সম্পর্ক হতে পারে তা বর্ণনা করেও যেন নিজের তাৎক্ষণিক সংস্কার মতো গ্রন্থে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস এই সম্পর্কটির উপর বেশি ঝোঁক দিয়েছেন। যদি জীব বলতে সাধন ভজনহীন মানুষকে ধরা যায় তাহলে কোনো গোল থাকে না, কিন্তু জীব বলতে সাধক জীব ধরা হলে বক্তব্যটি বড়ই একপেশে হয়ে পড়ে। কেননা মধুর রসের আস্বাদনকারী সাধককে দাস ভাব থেকে বিচ্যুত হয়েছেন বলে ধরলে স্বরূপ থেকে বিচ্যুত বলেও মানতে হয়। আসলে প্রচলিত ধারণা এই যে ইষ্টের সঙ্গে দাস্য ভাবের সম্পর্কটি স্বাভাবিক। ইষ্টকে পতিভাবে বা উপপতিভাবে লাভ করা বা আস্বাদন করা নিতান্তই একটা অপ্রাপ্য বা অলভ্য ভাবকল্পনা, এবং ওই ভাবকল্পনার মধ্যে যদি কিছু সত্যিও থাকে তা সাধারণ সাধকের জন্য বিহিত ব্যবস্থা নয়। বৃন্দাবনের প্রকট লীলায় যে তত্ত্ব প্রকাশিত হয়েছিল সে সম্বন্ধে যে উচ্ছ্বাস দেখানো হয় তা প্রায়শই নেহাত সংস্কার বশে করা হয়ে থাকে। সে লীলার পুনরাবৃত্তি যে বাস্তবে ঘটছে এবং ঘটবে এ বিশ্বাস তো দূরের কথা, এরকম সংস্কারও মনে বাসা বাঁধতে চায় না। অথচ সদ্গুরু সাধনে
এই লীলারস প্রধানতম লক্ষ্য তো বটেই, সাধক জীবনেই নিজের অভিজ্ঞতায় এর আস্বাদন, বাস্তব আস্বাদন লাভের সুযোগ ঘটা বিন্দুমাত্র বিচিত্র নয়। দরবেশজি মন্দিরে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। আরও অনেকের জীবনেও অনুরূপ অভিজ্ঞতা লাভ নিশ্চয়ই হয়েছে, তবে তাঁরা তা লিখে রাখেননি। এই যা, দরবেশজি যেমন বলতেন তিনি গোসাইজির নফর বা গোলাম, তখন তিনি দাস্যভাবের ভক্ত হিসেবেই ও কথা বলতেন। আবার বহু স্থলে তাঁর অন্তরঙ্গ রোজ নাম চায় তিনি গোসাইজিকে প্রাণবল্লভ বা প্রিয়তম বলে সম্বোধন করেছেন। এখানে তিনি গোসাইয়ের প্রেমিক বা প্রেমিকা। শুধু গোসাইজিকে কেন, দরবেশজি তাঁর শিষ্য বসন্ত পাল সম্বন্ধে লিখেছেন, বসন্ত আমার প্রিয়তম ছিল। অন্য শিষ্যকে তিনি লিখেছেন, তোমার প্রাণবল্লভ গুরু তোমারই আশায় অপেক্ষা করিতেছেন। দরবেশজির কাছে সদ্গুরু সাধক এবং সদ্গুরু স্বরূপ দরবেশজির কাছে গোসাইও যেমনই প্রিয়তম, তেমনি তার নিজের শিষ্য শিষ্যাও প্রিয়তম। এই অভিনব ব্যাপারটি সদ্গুরু সাধন তত্ত্বের সবচেয়ে রহস্যময় এবং সর্বাধিক মাধুর্যময় অধ্যায়। এ তত্ত্বের অনুভব সম্পূর্ণই কৃপা সাপেক্ষ, কিন্তু অনুভব না হলেও এ তত্ত্বের প্রতি শ্রদ্ধাশীল হতে অনেক সংস্কারের ফাঁস কেটে ফেলতে হয়, সেটাও মনে হয় কৃপা সাপেক্ষ। দরবেশজি যখন গোসাইজিকে কিংবা বসন্ত পালকে প্রিয়তম বলে ঘোষণা করেন, সেটা মেনে নিতে মন তেমন নারাজ হয় না। কিন্তু তিনি যদি যোগমায়া দেবীকে বা তাঁর নিজের কোনো শিষ্যাকে প্রিয়তমা বলেন, তবেই সংস্কারের মধ্যে কোনো কিছু নিষিদ্ধ বস্তুর সন্ধান পেয়ে বিরূপ ও বিদ্রোহী হয়ে উঠতে চায়। সদ্গুরু দরবেশজির কাছে তার একজন শিষ্যও যেমন প্রিয়, একজন শিষ্যাও তেমনি প্রিয়া, অথবা শিষ্য ও শিষ্যা উভয়ই যুগপৎ প্রিয় ও প্রিয়া। নীরদ বর্মনের স্ত্রী বিয়োগ হওয়ার পরে দরবেশজি তাকে আবার বিয়ে করতে নিষেধ করে বলেছিলেন যে স্ত্রী ছাড়া ঘুমানো যদি নীরদের পক্ষে খুব কষ্টকর হয়, তবে স্মরণ করলে দরবেশজি তাঁর শয্যাসঙ্গী হবেন। বসন্ত পাল দেহত্যাগ করার পর তাঁর সহধর্মিণী ও দরবেশজির শিষ্যা চপলাবালাকে দরবেশজি লিখেছিলেন, আগে তোমার ঠাকুর ও স্বামী আলাদা ছিলেন, এখন সম্পূর্ণ এক হইয়া গিয়াছেন। ঠাকুরের ভিতরে তোমার স্বামী বাস করিতেছেন। 1945 খ্রিস্টাব্দের যে ডায়েরিটি দরবেশজির অন্যান্য ডায়েরির মতো নষ্ট করা হয়নি, তাতে দেখা যায় যে তাঁর পুরীধামে অবস্থিতির সময় তাঁর শিষ্যা স্নেহলতা সিংহ কদিন তার সঙ্গে কাটিয়ে যেদিন চলে গেলেন, সেদিনের ডায়েরিতে দরবেশজি লিখেছেন, রানিয়াজ চলে গেল, কিছুই ভালো লাগছে না। ঠিক অনুরূপ একটি ঘটনার কথা দরবেশজির শিষ্য কামাখ্যা মজুমদার বলেছেন। একবার কাশীর মঠে বসন্ত পালের ছেলে দরবেশজির শিষ্য বঙ্কিমচন্দ্র পাল সপরিবারে এসে কদিন থেকেছিলেন। বঙ্কিম যেদিন ফিরে যাবেন, সেদিন দোতলায় দরবেশজির বসার ঘরে গিয়ে যথারীতি প্রণামাদি করে বিদায় নিলেন। দরবেশজি বেশ হাসি মুখে বিদায় সম্ভাষণ করলেন তাদের সঙ্গে। এরপরে বঙ্কিম নিচে চলে এলেন। কামাখ্যাও ওদের স্টেশনে পৌঁছে দেবার জন্য ওদের সঙ্গেই নামলেন। বঙ্কিমের হাঁটতে হলে লাঠির সাহায্য নিতে হতো। নিচে নামতেই খেয়াল হলো লাঠিখানা দরবেশজির বসার ঘরে ফেলে আসা হয়েছে। কামাখ্যা তখনই
লাঠি আনতে দোতলায় ছুটলেন। দরবেশজির ঘরে পৌঁছে কামাখ্যা দেখেন যে দরবেশজি একটু আগে বঙ্কিমকে কত হাসি মুখে বিদায় দিয়েছেন, তিনি প্রিয় ভক্তের বিচ্ছেদে বসে কাঁদছেন। দুটো চোখ জলে ভেসে যাচ্ছে তাঁর। বর্তমান প্রসঙ্গে যে দৃষ্টান্ত কটি দেয়া হলো, নিতান্ত লৌকিক দৃষ্টিতে বুঝতে গেলে এর মধ্যে আপত্তিকর সম্পর্কের ইঙ্গিত খুঁজে বের করা নিশ্চয়ই সম্ভব। অথচ গুরু শিষ্যে এরকম টান পরিচিত জগতের প্রণয়ী প্রণয়িনীর মতো মানসিক ও দৈহিক আকর্ষণ নিতান্তই স্বাভাবিক এবং অবশ্যম্ভাবী ঘটনা। যার এ বোধ বা এমনকি সংস্কারও জন্মেনি, তার চোখ একে অস্বাভাবিক এবং নিষিদ্ধ বিকৃতি বলে দেখলে, এমনকি যৌনতার পর্যায়ে ফেলে বিচার করলে ব্যথিত হবার কারণ ঘটলেও তাকে দোষারোপ করা হয়তো যায় না। অন্য লোকের কথা ছেড়ে দিলেও দরবেশজির শিষ্যেরা তাঁর আচরণের জন্য তাকে ভুল বুঝবেন কেন, এ প্রশ্নের উত্তর দেওয়া কঠিন নয়। প্রারব্ধবশেই হোক আর এ জন্মের সাধনের পর্যাপ্ততার অভাবেই হোক, দরবেশজির সমস্ত শিষ্য শিষ্যা কোনো এক সময় অনুভবের একই স্তরে বাস করেন না, একই মুহূর্তে সবাই একই অভিজ্ঞতার রাজ্যের শরিক হন না। দরবেশজিকে সকলেই ভালোবাসেন বটে, কিন্তু সকলের ভালোবাসা একই চরিত্রের নয়। প্রত্যেকেই কখনো না কখনো দরবেশজিকে স্বামীর মতো, প্রণয়াস্পদের মতো, উপপতির মতো ভালোবাসবেন বটে, কিন্তু আজ যিনি তাঁকে শুধু প্রভুর মতো ভালোবাসতে শিখেছেন, তাঁর পক্ষে তাঁর যে গুরুভাই বা ভগ্নী তাঁদের ঠাকুরকে উপপতির মতো ভালোবাসতে শুরু করেছেন, সেই ভালোবাসায় সহানুভূতি করা সম্ভব হয়ে ওঠে না। সাধন রাজ্যেও ঈর্ষা প্রথম দিকে যথেষ্টই প্রবল থাকে এবং গুরুতে যারা আপন বোধ জন্মেনি, তাঁর পক্ষে অন্য কারোর সঙ্গে গুরুর অন্তরঙ্গতা আপত্তিকর মনে করাই স্বাভাবিক। অবশ্য এই ঈর্ষা সাধককে গুরু অভিমুখী করার ব্যাপারে সহায়তাও যে না করে থাকে তা নয়। একবার কুম্ভ মেলায় দরবেশজির শিষ্য অন্নদা চক্রবর্তী, পরবর্তীকালে অসীমানন্দ সরস্বতী এবং বরদাদেব দুজনেই গুরুর সঙ্গ করতে এসেছেন। অন্নদা একদিন বরদাকে বললেন যে ছাউনির যে ঘরে ঠাকুর রাখা হয়েছে, তিনি সেই ঘরে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, গোসাইজি প্রভৃতিকে ঢুকতে দেখেছেন। বরদা এ দর্শন সম্বন্ধে সন্দিহান হলেন, কারণ অন্নদার মাত্র কদিন আগে সাধন লাভ হয়েছে, আর তার নিজের অনেক আগে সাধন হলেও তিনি এসব কিছুই দেখলেন না বা দেখেন না। সন্দেহের কথা নিরালায় দরবেশজিকে জানাতে তিনি বরদাকে বললেন যে অন্নদার পূর্বজন্মের সাধনায় উন্নত অবস্থা নিয়েই এবারের জন্ম হয়েছে, সুতরাং এ জন্মের সাধনা দিয়ে তাঁর বর্তমান অবস্থার বিচার করা সঙ্গত হবে না। সে যাই হোক, শিষ্য শিষ্যাদের গুরুর প্রতি ভালোবাসার বিকাশের তারতম্য থাকলেও গুরুর ভালোবাসা সকলের প্রতি সকল সময়ই সমান। তবে কোনো শিষ্য বা শিষ্যার উন্নত স্তরের ভালোবাসায় সাড়া দিতে গুরুদেব যে বাহ্যিক আচরণ করেন, তা অনেক সময় মানসিক সাময়িকভাবে নিম্নাধিকারী শিষ্যের মর্মপীড়া ঘটাতে পারে এবং এই মর্মপীড়ার অভিব্যক্তি শালীনতার সীমাও লঙ্ঘন করে যেতে পারে। ঈর্ষা বা মানকে যদি ভালোবাসারই এক ধরনের প্রকাশ বলে ধরা হয়, তবে এই পীড়িত শিষ্যের আচরণকেও
সহানুভূতির চোখে দেখতে হয়। জয় গুরু, জয় গোস্বামী, প্রণাম।